পৃথিবীর গোলার্ধ থেকে অনেক দূরের একটি গ্রহ চন্দ্রপুরী। সেখানে মানুষ বসবাস করে না, বসবাস করে ভিন গ্রহের এক পরী এবং জিন জাতি, যারা সবসময় আলোর ভিতরেই থাকতে পছন্দ করে। পৃথিবীর গোলার্ধ থেকে অনেকটা দূরে, যাদের সঙ্গে পৃথিবীর জিনেদের কোনো যোগাযোগ নেই, এরকম একটি গ্রহ চন্দ্রপুরী। চন্দ্রপুরীর গ্রহের ভেতরে সবসময় আলো জ্বলে এবং এক প্রকার আলোর বিকিরণ হয়, যা কিনা সরাসরি সূর্য থেকে তাপ শোষণ করে এবং এক প্রকার স্বর্গীয় আলো সবসময় এই গ্রহের প্রত্যেকটা অঞ্চলে জ্বলে থাকে। গ্রহটা সবসময় সূর্যের স্বাধীনে থাকে না। গ্রহের এক পাশ থাকে আলো, অন্য পাশে অন্ধকার। যে পাশে আলোর অংশ, সেখানের একটি শহর। শহর বললে ভুল হবে, আসলে এটি এক বিরাট সাম্রাজ্য, যেখানে বসবাস করে এক জিন গোত্র। তারা সকলের থেকে আলাদা এবং আল্লাহর ইবাদত করে। এই গ্রহে যত জিন আছে তাদের মধ্যে থেকে সবথেকে উত্তম এবং সুপ্রিম জাতি হচ্ছে এই চন্দ্রপুরী জাতি। এদের সমস্ত কিছুই যেন সমস্ত জিন জাতি থেকে আলাদা। যেসব জিন পৃথিবীতে বসবাস করে তাদের থেকে একটু ভিন্ন চতুরণে এরা চলাফেরা করে। এই গ্রহের আলোর পাশের সম্পূর্ণ অঞ্চলটা যে বিরাট শহর গঠিত, সেই গ্রহের নাম চাঁদের পাহাড়। চাঁদের পাহাড়ের এই অঞ্চলে বসবাস করে এক জিন রাজা, যার নাম আবেদিন। আবেদিনের এই সাম্রাজ্য বহু বছর ধরে তারা এরকমভাবে চালিয়ে আসছে। তার এই সাম্রাজ্যের চারিদিকে ছোট ছোট গ্রামে সুজলা সুফলা অনেক জিন বসবাস করে। তাদের কেউ দেখতে পায় না, এমনকি পৃথিবীর আবহাওয়া এবং মহাবিশ্বের থেকে অনেক দূরের এই গ্রহটি সকলের নজর এড়িয়ে চলে। এরা কখনো কাউকে দেখা দেয় না, কারণ এদের পৃথিবী ভিন্ন এবং এরা যেরকমভাবে বসবাস করে তা অন্য যে কোনো জাতি থেকে আলাদা। বিশাল এক সাম্রাজ্য পাহাড়ের গা কেটে বানানো হয়েছে, যেন দেখে মনে হবে এই সাম্রাজ্য কোনো এক মাটির তল থেকে উঠে আসা কোনো জগৎ। পাহাড়ের গা কেটে খুব সুন্দর এমন টেকনোলজি দিয়ে তৈরি করেছে এরা প্রত্যেকটা ঘরবাড়ি, যা কিনা দেখতেও শান্তি লাগে। এদের ঘরবাড়ির বাইরে থেকে দেখে মনে হবে পাহাড়ের সাদা সেই ধবধবে মাটি দিয়ে তৈরি, তবে আসলে না, এটি শুধুমাত্র বাইরের লেয়ার, কিন্তু ভেতরের অংশ এত সুসজ্জিত এবং এরকম আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা, যা কিনা অন্য যে কোনো প্রযুক্তি থেকে হার মানাবে। আমাদের পৃথিবীর সকল তো প্রযুক্তি হারিয়ে যাবে। সেই বিশাল সাম্রাজ্যের একটি বিশাল প্রাসাদ। প্রাসাদটা এই অঞ্চলের সব থেকে বড় পাহাড় কেটে তৈরি করা এবং চাঁদের পাহাড় এত বড়, যার কারণে এই অঞ্চলের নামকরণ করা হয়েছে চাঁদের পাহাড়। এই চাঁদের উপর যত পাহাড় আছে তার থেকে সব থেকে সুউচ্চ এবং সব থেকে আধুনিক পাহাড় হচ্ছে এটি। এই পাহাড়ের গা কেটে এমনভাবে সুসজ্জিতভাবে মাটির অনেকটা নিচের অংশ পর্যন্ত এমনভাবে ঘরবাড়ি এবং এই প্রাসাদ তৈরি করা হয়েছে, যা সামনে থেকে দেখতে প্রকাণ্ড লাগে। সকলে এদের কথায় চলে। আবেদিন এই অঞ্চলের রাজা। আবেদিনের বাড়িতে প্রায় অসংখ্য বছর ধরে এরকমভাবে চলাফেরা করছে এবং তিনি চাঁদের অর্ধেকটা শাসন করেন। বাকি অংশ অন্ধকারের দখলে, যা কিনা তারা কখনোই দেখতে পায় না। সেই অংশে তারা যায়ও না। এমনকি আবেদিনরা এত সিকিউরিটির মধ্যে থাকে, যা কিনা দেখা দুষ্কর। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি চাঁদের পরী এবং মানুষের প্রেমের এই সিরিজ গল্পের প্রথম এপিসোডে। আশা করি এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। গল্পটি শুনতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং প্রত্যেকটা এপিসোডের শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। প্রথম এপিসোড কেমন লাগলো শোনার পরে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বরাবরের মতোই কণ্ঠে আমি আরজে ইমরান আছি। গল্প লেখায় এবং কণ্ঠেও এবং গল্প পাঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে সবসময় ছিলাম এবং আছি। আপনাদের ভালোবাসায় আমাদের মেগাবক্স পরিবার এত বড় হয়েছে। আশা করি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও বড় করতে সাহায্য করবেন। আমি বেশি কথা বাড়াবো না। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে এই ভিডিওতে একটি লাইক দিয়ে বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে করে লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন আপনি সবার দ্রুত পেয়ে যান। তাহলে চলুন সরাসরি গল্পে চলে যাওয়া যাক। চাঁদের পাহাড়ের বিশাল সাম্রাজ্য। সাম্রাজ্যের বাঁ সাইডে একটি বড় মহল রয়েছে। সেই মহলের বারান্দায় বেশ কয়েকটা ফুল গাছ লাগানো। এখানকার চারিদিকে সবসময় আলো জ্বলে থাকে, কখনো রাত হয় না, সবসময় যেন দিন। এবং এরা সবসময় আলোর ভিতরে থাকতে পছন্দ করে। এরা যদি কখনো ভুলে অন্ধকারের ভিতরে চলে যায় তাহলে এরা অসুস্থ হয়ে পড়ে। শুধু অসুস্থই নয়, এদের মধ্যে দেখা দেয় এক বিরূপ প্রতিক্রিয়া, যার কারণে এই গ্রহের এই অঞ্চলটা কখনোই আলো শূন্য হয় না।
যদি কখনো ভুলে সূর্যের আলো এখানে আসা বন্ধ হয়ে যায়, তাহলেও এদের আলো তৈরি করার ব্যবস্থা আছে। সেরকম একটি প্রাসাদের সামনে বিরাট বড় ফুল গাছ এবং তার পাশে একটি বারান্দা ফুল দিয়ে সুসজ্জিত এবং এত চমৎকার যে সেই বারান্দার সামনে থেকে তাকালে দেখে মনে হবে স্বর্গের কোনো এক বারান্দা সেখানে তৈরি করা, এবং এত সুন্দর। বারান্দার জানালা খুলে ভিতর থেকে বেরিয়ে আসলো একটা মেয়েটার চুলের রং একদম ধবধবে সাদা এবং তার চেহারা যেন এক অনন্য সুন্দর মলিনতা ভর করে আছে। সে বারান্দায় এসে একটা চেয়ারের উপর বসলো। তার শরীর তখনও চকচক করছে। তার শরীরে সাদা রঙের এক ধরনের পোশাক পরা। পোশাকটা কি ধরনের কাপড় দিয়ে তৈরি জানা গেল না, তবে সেই পোশাকটা যে খুব দারুণ চকচক করছে সেটা দেখে বোঝা যাচ্ছে। তাকে খুব কাছ থেকে দেখা যাচ্ছে। মেয়েটার নাম লিলি। পেছন থেকে তার এক দাসী এসে বলল, আরে লিলি, তুই এখন এখানে কি করছিস? দাসী তাকে তুই করে বলে, কারণ হচ্ছে ছোটবেলা থেকেই দাসী তার সঙ্গে বড় হয়েছে, যদিও নামে দাসী কিন্তু কাজে তার বান্ধবী। সে তখন বলল, লিলি তখন ঘুরে পেছনে তাকালো। লিলির চমক মাখা হাসি এবং অনন্য চাহনি তখন তার বান্ধবীকে বলে উঠল, কি হয়েছে, ডাকছিস কিসের জন্য? আমি বললাম না আমার ভালো লাগছে না, আমি কোথাও যাব না, এখানে বসে থাকি দেখি। আর আমি ভেবেছিলাম আজকে উদ্যানে বেড়াতে যাব, তবে বাবা সাফ নিষেধ করে দিয়েছে যে কোথাও যাওয়া যাবে না। সামনে সৌর ঝড় আসছে, ঝড়ের ভিতরে এখান থেকে কখনো বের হতে আমাকে দিয়েছে? এই জন্য আমাকে প্রায় অনেকদিন এখানে আটকা থাকতে হবে। তবে ভেবেছিলাম আজকে উদ্যানে গেলে হয়তো ভালো হবে, কি বলিস? লিলির বান্ধবী অলকা তখন বলল কি যে, আরে চল যাই না, সমস্যা কি? চাচা যান কিছু বলবেন না, তুই চল। লিলি তখন বলল কি যে, আচ্ছা দেখি, তুই বয়, দেখ কি সুন্দর দূরের ওই গ্রহটাকে দেখা যাচ্ছে, সবসময় চকচক করে, দূরের সাদা মেঘ আর সাথে সবুজের শ্যামলে ভরা এই গ্রহটা আমার কাছে দেখতে খুব ভালো লাগে, তাই না? অলকা তখন বলে উঠল, আরে ওইটা তো পৃথিবী, ওদিকে ওরকমই শুনেছি, ওইখানে নাকি মানুষ বসবাস করে, তবে আমরা কোনোদিন যেতে পারবো না সেখানে। আর আমাদের মতো অনেক জিন নাকি সেখানে আছে, তবে আমরা যে গ্রহে থাকি এই গ্রহটা তো সম্পূর্ণ আলাদা। চাঁদেরও নাকি নিজস্ব পৃথিবীর একটা টান আছে, আর পৃথিবীর নাকি নিজস্ব চাঁদ আছে, সেটা দেখতে পাস না? ওই যে দিন হলে ওই উপরে জ্বলজ্বল করে। তখন লিলি বলে উঠল, হ্যাঁ তা দেখি, কিন্তু আমাদের চাঁদটা একটু ভিন্ন, আমরা এরকম কেন, এবং আমাদের এই জাতিটা এরকম গোপনভাবে বসবাস করে কিসের জন্য? আমরা তো চাইলে পৃথিবীতেও জন্মাতে পারতাম, তাই না? অলকা তখন বলে উঠল, সেটা আমরা জানি না ভাই, আল্লাহ মাবুদ ভালোভাবে বলতে পারবেন। আল্লাহ হয়তো আমাদেরকে এই গ্রহে থাকার জন্যই তৈরি করেছেন। যদি দেখা যাবে আমরা যদি পৃথিবীতে কোনোভাবে চলে যাই, তাহলে হয়তো সেখানে আমরা বাঁচতে পারবো না, কারণ তুই তো জানিস পৃথিবীতে অবশ্যই সবসময় আলো থাকে না। আর ওইখানে যদি কোনোভাবে আমরা কোনো খারাপ মানুষের খপ্পরে পড়ে যাই, অথবা ওইখানে যেসব জিন বসবাস করে তাদের খপ্পরে পড়ি, তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। লিলি তখন সামনের দিকে তাকিয়ে রইল। বেশ খানিকক্ষণ সে চোখ বন্ধ করে সেখানের সুবাস নিল। চমৎকার এক সুবাস আসছে, খুব সুন্দর ফুলের ঘ্রাণ। লিলি সেখানের একটা চেয়ারে বসল। সাথে সাথে তার আরেক বান্ধবী আনা সেখানে এসে উপস্থিত হলো। আনা তখন বলল, আরে তোরা কি গল্প করছিস, চল বাগানে যাই, অনেকদিন উদ্যানে যাওয়া হয় না। লিলি তখন বলল, আব্বাজান নিষেধ করেছেন, সামনে নাকি সৌর ঝড় আসতে চলেছে, এই ঝড়ের ভিতরে আমাদের প্রাসাদ থেকে বের হতে নিষেধ করেছে। প্রাসাদের গেট কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে। আর কেন যে এই সৌর ঝড়টা কয়েক মাস পর পর চলে আসে আমরা বুঝতে পারি না। আমাদের এই পুরো অঞ্চলটা নাকি একটা অন্যরকম বেষ্টনী দেওয়া হবে, তাতে করে সুরক্ষা থাকবে। তবে এখন তো ঘুরতে যেতে পারি, এখন তো বিকাল হয়ে এসেছে, তাই না? আনার এই কথা শুনে লিলি তখন বলল, আচ্ছা ঠিক আছে চল, তোরা যেহেতু এত করে বলছিস। সেটা বলার পর ওরা ওদের বিশাল আকৃতির ডানা মেলে সেখান থেকে উড়ে নিচ পর্যন্ত চলে আসলো, এবং নিচে আসার পর সেখানে দেখলো বিরাট বড় উদ্যান। লিলির এই বিশাল প্রাসাদের সামনে বড় একটা উদ্যান রাখা আছে। এই উদ্যানের বাইরে গেলে তো কোনো সমস্যা নেই, তবে দূরে একটু পাশে এবং পেছনের দিকে বড় একটা উদ্যান তৈরি করা, সেটা অনেক ধরনের ফুল ফল এবং নানান ধরনের পশু পাখি দিয়ে ভরা। সেখানে যদি যাওয়া যায় তাহলে অনেক ভালো লাগতো, অনেকদিন সেখানে যাওয়া হয় না। আনা এবং অলকা তখন বলল, আরে চল, আমাদের চাচা দেখবেন না, আর উনি আমাদের পেছনে পেছনে কি জিন লাগিয়ে রেখেছে নাকি, চলো দিক থেকে ঘুরে আসি, গেলে কোনো সমস্যা হবে না। লিলির এই কথা শুনে তখন বলল কি যে, আচ্ছা ঠিক আছে, এখানে কিছুক্ষণ বস, আমি দেখি অবস্থা বেগতিক হয় কিনা।
এই প্রাসাদ থেকে ওই প্রাসাদ তো দেখা যাচ্ছে, দেখ সমস্ত সৈন্যরা কীরকমভাবে আকাশ দিয়ে উড়ে বেড়াচ্ছে, এদের মধ্যে ফাঁকি দিয়ে যাওয়াটা সম্ভব নয়, অনুমতি নিয়ে যেতে হবে। দাঁড়া, আমি আম্মার কাছ থেকে একটু ঘুরে আসি। তাই বলে লিলি তার বিশাল ডানা মেলে তার অপর প্রান্তের প্রাসাদে চলে গেল। ওই প্রাসাদে থাকে তার বাবা আবেদিন এবং তার মা। সেখানে গিয়ে তার মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। তার এই সাম্রাজ্যের বাহিরে কোথাও যাওয়ার অনুমতি এখন আপাতত নেই, কারণ সামনে বিরাট সৌর ঝড় আসতে চলেছে। এর মধ্যে এখান থেকে যদি কেউ বর্ডারের বাইরে চলে যায়, তাহলে নির্ঘাত সে এই পৃথিবী থেকে, মানে এই চাঁদ থেকে বাইরে বের হয়ে যাবে এবং সৌরজগতে হারিয়ে যাবে, আর ইউনিভার্সের অন্য অনেক কোণায় হারিয়ে যেতে পারে। তার আর ফিরে আসা মুশকিল, সে আর কোনোদিন হয়তো ফিরেও আসতে পারবে না। লিলি তখন চিন্তা করলো যে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। মূলত সমস্যা হচ্ছে কি, ওই গার্ডেনটা বর্ডারের কাছে অবস্থিত এবং সেই গার্ডেনটা হচ্ছে অনন্য সুন্দর এক মায়াভূমি, যে মায়াভূমিতে সমস্ত পশু পাখি, গাছপালা, ফলমূল, নদীনালা, সমুদ্র সমস্ত কিছু এত চমৎকারভাবে সৃষ্টি করা, যা কিনা স্বর্গের থেকে কম কিছু নয়, এবং জায়গাটা এক প্রকার স্বর্গীয়। লিলি তার মায়ের কাছে গেল। ওদিকে অলকা এবং আনা গার্ডেনে তখন বসে আছে। বেশ কিছু জিন সেখানে এসে উপস্থিত হয়ে বলল, আপনাদেরকে না বলা হয়েছে আপনারা কক্ষ থেকে বের হবেন না, অন্ততপক্ষে কালকের এবং আজকের দিনটা, এই দুদিন সৌরঝড় থাকবে। প্রত্যেক বছরের এই সময়টাতে এরকম সময় আসে, তাতে করে আপনারা বের হলে আপনাদেরই ক্ষতি, আপনারা দ্রুত ঘরে চলে যান। আনা এবং অলকা তখন নিজের ওই বারান্দায় চলে গেল, আর লিলিতে ওদিকে তার মায়ের কক্ষে গিয়ে উপস্থিত হয়ে বসে আছে। তার মাকে বলল, আম্মা, সৌরঝড় কখন আসবে তার তো কোনো ঠিক নেই, আমি যাই না একটু ঘুরে আসি, মনটা ভীষণ খারাপ লাগছে। বেশি দূরে তো না, আমাদের রাজ্যের এই দক্ষিণ সাইডের ওই অঞ্চলটা তো, আমরা বর্ডারের পাশে যাব না, আর ওইখানে থাকলে সমস্যা কি? তখন তার মা বলল যে সমস্যা আছে, তোকে না ওখানে যেতে নিষেধ করা হয়েছে, আর এখন তুই যেতেই হবে কিসের জন্য, দুদিন পরে যা, আর সাথে করে কয়েকজন রক্ষী জিনও তোর সঙ্গে যাবে। লিলি তখন বলল, মা তুমি এখন পাঠিয়ে দাও না, আমরা সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসবো, মানে সৌরঝড় হওয়ার আগেই ফিরে আসবো। এখানে কখনো সন্ধ্যা বা রাত হয় না, যার কারণে আলো সবসময় জ্বলে থাকে। লিলির মা তখন বলল, তোকে যে কি করব, তোর বাবা যদি শুনতে পায় আমাকে দিবে একদম। এক কাজ কর, তোকে আমি কয়েকজন সৈন্য দিয়ে পাঠাচ্ছি, তবে হ্যাঁ, ওই বাগানের আশপাশ দিয়ে ঘুরে চলে আসবি, ভিতরে ঢোকার দরকার নেই। আর বর্ডারের পাশে তো যাবেই না, বাগানের শেষ প্রান্তে বর্ডার, বড় পাহাড় আছে, সেই পাহাড়ের ওই পাশে হচ্ছে বড় বর্ডার। সেই বর্ডার পেরিয়ে তুই যদি কোনোভাবে বের হয়ে যেতে পারিস, তাহলে তোকে আর আমার খুঁজে পাওয়া যাবে না, আর তোর বাবা আমাকে দিবে ধরে। তারপর লিলি তার মাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ঠিক আছে মা, ধন্যবাদ তোমাকে, চলো তুমি কাকে কাকে দিবে বলো। লিলির মা তখন বেশ কয়েকজন সৈন্যকে ডাকলো। তাদের মাথায় এক ধরনের বল্লম পরা, হাতে এক ধরনের অস্ত্র, যে অস্ত্র এর আগে কোনোদিন দেখা যায়নি। অস্ত্রটার কোনো আগামাথা খুঁজে পেলাম না। লিলির সঙ্গে করে 4-5 জন সৈন্যকে তার মা বলে দিল, বলো কি যে ওকে সাথে করে নিয়ে যাবে এবং সাথে করে নিয়ে আসবে, কোনো কিছু হয় না যেন, ঠিক আছে? তারপর লিলির বলল কি যে আচ্ছা ঠিক আছে, আমি আমার বান্ধবীদেরকে ডেকে আসি। আর ওইদিকে সৈন্য 6 জন বলল যে মহারানী, ওকে যে নিয়ে যাব, কিন্তু ওইখানে গেলে তো যে কোনো মুহূর্তে সৌরঝড় চলে আসতে পারে, এর মধ্যে সেখানে কীভাবে নিয়ে যাব? আর আমি তো কিছু বুঝতে পারছি না, আপনি এত ঝুঁকি নিয়ে কেন পাঠাচ্ছেন? মহারানী তখন বললেন, তোমাদের এই রাজকুমারীর যে কি মতিগতি তা বোঝাও পাইনি। কত করে বললাম যে একে বিয়ে শাদী দিয়ে এখান থেকে বিদায় করতে, জ্বালিয়ে মারলো একদম। বিয়ের বয়স হয়েছে, তবে আমি ওকে অনেক ভালোবাসি তো, এই জন্য কিছু বলতে পারছি না। যাও তোমরা নিয়ে যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো, ঠিক আছে? তোমাদের হাতে কিন্তু সময় নেই, তোমাদের মহারাজ রাজ্যের কাজে উত্তরে গিয়েছে, উত্তর থেকে ফিরে আসতে আসতে ওকে নিয়ে চলে আসবে, ঠিক আছে? অবশ্য ওনার আসতে 3-4 ঘন্টা সময় আছে, তুমি নিয়ে যাও। লিলি তখন তার বান্ধবী আনা এবং অলকাকে ডেকে নিয়ে এসেছে এবং সেই 6 জন সৈন্য বলল কি যে মহারানী, তাহলে আমরা যাই, হ্যাঁ? আর রাজকুমারী আপনি বসুন, এই বাহনে বসুন। এখানের বাহনটা বেশ অদ্ভুত, কোনো চাকা নেই বাহনে, বাহনটার আশেপাশে এক ধরনের সুরক্ষা বেষ্টনী দেওয়া, কাচের মতো, এবং সেটার ভিতরে 8টা সিট রয়েছে। তারা 3 জন সেই সিটে গিয়ে বসলো এবং সামনে একজন ড্রাইভার রয়েছে, যিনি এমনভাবে সেই গাড়িটাকে পরিচালনা করেন, গাড়ির নেই কোনো স্টিয়ারিং, নেই কোনো হুইলার। সেরকমভাবে এই গাড়িটা আকাশে উড়ে বেড়ায়, এবং কিভাবে ওড়ে সেটা এই গ্রহের টেকনোলজি, যা কিনা সম্পূর্ণ অন্য জায়গা থেকে আলাদা। 6 জন সেনা গাড়ির 6 পাশে দাঁড়ালো, তাদের সাথে এক ধরনের লাঠি জাতীয় জিনিস আছে এবং পা রাখার মতো অনেকটা স্কুটির মতো, সেটা ধরে তারা আকাশে ওড়ে। সেটার কোনো চাকা নেই, কোনো কন্ট্রোলার নেই, কোনো কিছু নেই, তবে সেটা তাদের ইশারায় চলে। এখানের প্রযুক্তিগুলো এরকমই।
ছয়জন ছয় পাশে দাঁড়ালো এবং সেই গাড়িটা কাজটা বন্ধ হয়ে গেল। তারপর সেটা চলতে শুরু করলো। বিরাট পাহাড়ের ওপর দিয়ে চলে যাচ্ছে। এখানে গাছপালা সীমিত, গাছপালা খুব বেশি বললে নেই। পাহাড়ের চারপাশে শুধুমাত্র মাটি আর এক অন্যরকম বড় বড় পাহাড়। গাছপালা একদমই কম, শুধুমাত্র রাজ্যের ভিতরে কয়েকটা জায়গায় গাছপালা আছে, আর প্রায় অনেকটা অঞ্চল প্রায় ফাঁকা। দূরের ওই জায়গাটুকু মানে হচ্ছে যেটা উদ্যান, ওই উদ্যানে এমনভাবে গাছপালা তৈরি করা হয়েছে এবং একটা অন্যরকম জায়গা। এই কারণেই মূলত লিলি সেখানে যাওয়ার জন্য জেদ করছিল, কারণ তার বাগানের বাড়ির সামনে যে উদ্যানটা রয়েছে সেখানে খুব বেশি কিছু নেই, অল্প কিছু ফুল গাছ আর এই টুকটাক ঘাস বা লতা পাতা এইসব। তবে এই উদ্যান এত বড় এবং উদ্যানের দুইটা পাশ রয়েছে, একটা এখানকার সমস্ত জিনিসদের জন্য উন্মুক্ত, আর অন্য পাশটা রাজ্যের সকলে যাওয়ার জন্য, মানে হচ্ছে রাজ্যের যেসব রয়্যাল ব্লাড আছে তাদের যাওয়ার জন্য প্রাইভেটলি তৈরি করা। সেখানেই তারা যাচ্ছে। বড় বড় পাহাড়, ইমারত এবং সমস্ত কিছু পার হয়ে তারা সামনের দিকে আগাচ্ছে। ওইখানে বড় নদী এবং সমুদ্রও আছে, যা কিনা এখানকার এই রাজা জাদুর দ্বারা তৈরি করেছে। এই চাঁদের অঞ্চলে খুব বেশি নদী বা সমুদ্র নেই, অল্প কিছু আছে। তারা যে সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছে সেটা খুব বেশি বড় না। এটা নদী হলেও এটাকে সমুদ্রই বলা হয়, কারণ এখানে এর থেকে বড় কোনো নদী বা সমুদ্র নেই। এখানকার পানি এই প্রান্ত থেকে ওই প্রান্তে বয়ে চলে এবং এই পানিটা সরাসরি চলে গিয়েছে তাদের অন্য প্রান্তে ডার্ক জোনে। ডার্ক জোনে অনেক বড় ঘন জঙ্গল রয়েছে, আর সেখানে অনেক পানিও রয়েছে। তবে সেখানে যাওয়া নিষেধ, কারণ সেখানে কখনো আলো জ্বলে না, থাকে সবসময় অন্ধকার, এবং সেখানে অনেক ভয়ানক প্রাণীও বসবাস করে, যারা কিনা হোয়াইট জোনে আসে না। ডার্ক জোনের ওই অঞ্চলটা সবসময় এরকমই থাকে। তবে সেটাও আবেদনের ধরাছোঁয়ার বাইরে না। তার সেনারা সবসময় সেখানে থাকে, সবসময় বাহন নিয়ে সেখানে পাহারা দেয়, যাতে করে কোনো অপশক্তি বা খারাপ জিনিস সেখান থেকে এই পাশে না চলে আসতে পারে। বর্ডার অঞ্চলে সবসময় সমস্ত সেনারা পাহারার অবস্থায় থাকেন এবং তারা সবসময় সেখানে বড় বড় ওয়াচ টাওয়ারে ওই ডার্ক জোনের সমস্ত কিছু দেখতে থাকেন, সবসময় নজরদারির ভিতরে রাখেন। বড় সমুদ্র পার হওয়া হলো। সেই পানি এত পরিমাণ স্বচ্ছ যে নিজের ছবি সেই পানিতে দেখা যাবে। এখানে পানি সীমিত, খুব বেশি পানি নেই। ভূখণ্ডের ভেতর থেকে পানি আগত হয় না। এই যে পানি দেখা যাচ্ছে সেটাও এক ধরনের জাদু বলে তৈরি করা। ভূখণ্ডের তল থেকে উঠিয়ে আনা অল্প সামান্য পানির সাথে আরও কিছু জাদুবল মিশ্রণ করে এখানে পানির প্রবাহ বহমান রাখা হয়েছে, এবং একটা বড় সমুদ্রের মতো নদী এবং খাল সেটা সে বড় উদ্যানের ভেতর দিয়ে বয়ে নিয়ে চলেছে। বড় তিনটা পাহাড় পার হওয়ার পরে দূরে উদ্যানের অংশ দেখা যাচ্ছে। এই অংশটুকু যেন একদম পৃথিবীর মতো। লিলির সবসময় চিন্তা হয় যে পৃথিবী জিনিসটা দেখতে কেমন। সে অনেকবার এই জিনিসটার কথা শুনেছে, তবে এই জিনিসটা সে কখনো দেখেনি। কারণ হচ্ছে পৃথিবীতে নাকি সমস্ত জায়গায় শুধুমাত্র সবুজ গাছপালা সমস্ত কিছু রয়েছে, সেখানে চাঁদের আলো দেখা যায়, সূর্যের আলো দেখা যায়, সমস্ত কিছু যেন একদম চকচকা ফকফকা। লিলির অনেক ইচ্ছা সেখানে একবার যাওয়া। লিলি ওইখান থেকে সমুদ্রের পাড়টা পার হওয়ার পরে বড় উদ্যানের কাছে চলে আসলো এবং উদ্যানের গেটে ঢুকতেই সেখানে রক্ষীরা তখন বলল যে এখন উদ্যানে যাওয়া যাবে না, রাজকুমারী আপনি ফিরে যান, সৌর ঝড় আসতে চলেছে, যে কোনো মুহূর্তে আমাদের কাছে আদেশ আছে, আপনি ঢুকতে পারবেন না। লিলি তখন ধমকিয়ে বলল কি যে তোমাদের রাজকুমারী আমি নাকি অন্য কেউ, আমার কথা শুনছো না? রাজা যাই বলুক, আমি যদি আব্বাকে দিয়ে তোমাদের চাকরি না খাইয়েছি তাহলে দেখো। তখন তারা ভয়ে বলল কি যে রাজকুমারী এটা আপনার সুরক্ষার জন্যই, আপনি যদি ভেতরে প্রবেশ করেন এবং বর্ডারের অঞ্চল থেকে হারিয়ে যান তাহলে সেটা আমাদের জন্য হুমকি স্বরূপ হবে, আর আমাদের চাকরিতে তখন এমনিতেও যাবে। আর আপনি যদি একবার এই গ্রহের বাইরে বের হয়ে যেতে পারেন তাহলে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না, তাতে করে আমাদের মৃত্যু তো তখন অবধার্জিত। আপনি আমাদেরকে যদি চাকরিচ্যুত করতে পারেন তাহলে করেন, সমস্যা নেই, তবে আমি আপনাদেরকে ঢুকতে দিব না। সঙ্গে সঙ্গে 6 জন সেনা বলল কি যে আচ্ছা ঠিক আছে, আমরা বেশি দূর যাব না, আমরা এই সামনে পর্যন্ত, দ্বিতীয় গেট পার হব না, প্রথম গেট পর্যন্ত এখানে থাকবো, ঠিক আছে? আর দ্বিতীয় গেটে সেনা নেই, আপনারা গেলে তো দ্বিতীয় গেট পার হয়ে গেলে তখন কি করবো? তখন সেই 6 জন সেনা বলে উঠলো আচ্ছা ঠিক আছে, সেটা যদি মনে হয় তাহলে 2 জন সেনা আমাদেরকে দিয়ে দিন, আর তারা যেন গেট বন্ধ করে রাখে সেরকম ব্যবস্থা করুক, আমরা এই প্রথম গেটের বেশি যাব না। আসলে রাজকুমারী অনেকদিন থেকে বাইরে বের হয় না, তো এই জন্যই তার এখানে আসার ইচ্ছে হয়েছে, আর মহারানী আমাদেরকে পাঠিয়েছেন। তবে তোমরা এরকম অমান্য করো না, ঠিক আছে? আমরা রাজরক্ষী আর তোমরা গার্ডেনের রক্ষী, আমাদের আদেশ অমান্য করলে তোমাদের কী অবস্থা হবে সেটা জানো? তখন তারা ভয়ে দরজা খুলে দিল। বিশাল আকৃতির এক গেট, সেই গেটটা এত বড়
যে গেটের সামনে দাঁড়ালে দূরে পাহাড় দেখা যায় এবং সেই গেটটা খুললে মনে হয় কি যে স্বর্গের রাস্তা এটা এবং স্বর্গের সিঁড়ি ঠিক তেমনই মনে হয়। অনেকগুলো সিঁড়ি নিচে থেকে উপরে উঠে এসেছে এবং বিরাট এক গেট। সেই গেটটা এত বিশাল যে সেই বাহন থেকে প্রায় 50-60 গুণ বড় হবে এবং এখানে যেসব জিন এবং মানুষ এবং রাজকুমারী রয়েছে তাদের থেকেও বিশাল বড় আকৃতির সেই গেট। তারপর সেই গেট খুলে দেওয়া হলো। গেট বিরাট শব্দ করে টং 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 করতে করতে খুলে গেল। তারপর রাজকুমারী এবং সেই 6 জন সেনা আরো 2 জন সেনা নিয়ে তারা ভিতরে ঢুকলো। ভিতরে সামান্য একটু দূরে গেলেই আরেকটা গেট রয়েছে, সেটা হচ্ছে সবথেকে বড় উদ্যানের গেট। গেটের ভিতরে ঢুকতেই দুই পাশে বহমান ছোট্ট জলের ফোয়ারা এবং সেখানে ছোট ছোট হাঁস এবং নানান ধরনের প্রাণী খেলাধুলা করছে। এই অঞ্চলটা যেন একদম পৃথিবীর মতোই। এটা তৈরি করেছে আবেদিন নিজেই তার এখানকার প্রযুক্তি দিয়ে এবং এখানে সমুদ্র, তারপর গাছপালা, ফলমূল, নদী নালা যত কিছু আছে সব তারাই তৈরি করেছে এবং এই উদ্যান থেকেই ওই বুড়ো মহলের সমস্ত খাদ্য, সবজি এবং যা যা কিছু রয়েছে সমস্ত কিছু সেখানে যায়। তখন লিলি ভেতরে ঢুকে গেল। ভেতরে বিরাট বড় বড় গাছ রয়েছে, গাছে নানান ধরনের ফল পেকে আছে। শুধুমাত্র তাই নয়, সমুদ্রের ভিতরে রয়েছে মাছ। এখানকার নদী এবং জলধারাকেও সমুদ্র বলা হয়, পুকুরকে বলা হয় খাল, বড় পন্ড। তার ভিতরে রয়েছে নৌকা, আরও নানান ধরনের জিনিসপাতি। লিলি তার ভিতরে ঢুকে গেল। সে সেখানে গিয়ে তারপর নামলো। বড় এক উদ্যান রয়েছে, উদ্যানের চারপাশে গোল করে এক ধরনের রাস্তা তৈরি করা। লিলি সেখানে তার বাহন থেকে নিচে নামলো। তারপর সেনারা বলল কি যে আপনি বেশি দূর যান না রাজকুমারী, আমরা কিন্তু একটু পরেই চলে যাব, আর আমাদেরকে হাতে কিন্তু সময় নেই, সর্বোচ্চ 2 ঘন্টা, তবে যাতায়াতে সময় লাগবে, সেহেতু আপনি তাড়াতাড়ি একটু ঘুরে ফিরে তারপর আসেন, আমরা এখানে আছি, ঠিক আছে? তারপর ওটা গল্প করতে লাগলো। লিলি এবং তার বন্ধু এবং বান্ধবী যারা ছিল তারা একটু ভিতরে গেল। ভিতরে সেখানে বড় একটা উদ্যান রয়েছে এবং উদ্যানের মাঝখানে বড় বসার একটা জায়গা রয়েছে। সেই জায়গার মাঝখানে বড় একটা গাছ রয়েছে। এই গাছের বিশালতা এত বড় যে নিচে থেকে উপরের দিকে তাকালে মনে হবে গাছটা একদম সম্পূর্ণ আকাশের সঙ্গে মিশে গেছে। এখানকার আবহাওয়াও যেন ভিন্ন রকমের। আবহাওয়াতে সামান্য মেঘ আছে, এখানে টুকটাক বৃষ্টিপাত হয়, যে বৃষ্টি এখানকার এসব জিনেরাই সৃষ্টি করেছে। সেরা উপরের দিকে তাকালে দেখলো বিশাল বড় আকৃতির সেই গাছ, যেটা কিনা ছাদার মতো দাঁড়িয়ে আছে। সেই গাছের নিচে থাকা বড় বেঞ্চের উপর তারা বসলো এবং গল্প করতে লাগলো। লিলি তখন অলকা এবং তার আরেকটা বান্ধবীকে বলল, এখানে থাকতে ভালো লাগছে না, ওরা এসে এরকম পাহারা দিচ্ছে, সেই কবে এখানে এসেছি, তারপরে আবার আসলাম, এখানে ওদের এরকম থাকলে আমরা তো আমাদের মতো কাজ করতে পারবো না, চল আমরা ভিতরে যাই, ভেতরের উদ্যানে যাই, তখন ওরা আমাদেরকে খুঁজেও পাবে না, বড় উদ্যানে ঘোরাফেরা করব। তখন ওর বান্ধবী অলকা এবং অন্য একজন বলল যে না 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 না, ভেতরে যাবো না আমরা, এমনিতেই এরকম বিপদ, যদি একবার এই ভেতর থেকে বাইরে বের হয়ে যায় তখন কি একটা অবস্থা হবে বলতো, যদি আমরা হারিয়ে যাই তাহলে কিন্তু খবর আছে, আমি না না কোনোভাবে যাব না, তুই গেলে যা। তখন ওরা বললো কি যে এরকম ভয় পেলে হবে নাকি, আচ্ছা ঠিক আছে, আর কি করার। তারপর ওরা 3 জনে মিলে সেখানে গল্প করতে লাগলো। পুরো পৃথিবী তখন নিস্তব্ধ। পৃথিবীর কোথাও যেন কোনো আলো নেই। এক পাশ অন্ধকার, আরেক পাশ আলো। যে পাশ অন্ধকার সেই পাশ পুরো নীরবতা, কারণ গভীর রাত। সেই গভীর রাতের একটি শহর, শহরের শেষ মাথার একটি গলির একটি ঘর। ঘরের উপরে ছাদের উপর বসে আছে 20-22 বছরের একটি ছেলে। ছেলেটি আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে দূরের একটা তারা জ্বলজ্বল করতে দেখছে। তারাটা খুব দ্রুত গতিতে জ্বলছে আর নিভে যাচ্ছে, টিম টিম করছে। সে তার পেটে হাত দিয়ে বসে আছে, কারণ আজকে তার পেটে 1 ফোঁটা দানা পানিও পড়েনি। ছেলেটার নাম ওমর। ওমর আজকে দুপুর থেকে কিছু খায়নি, কারণ তার কোনো আয় রোজগার আজকে হয়নি। ওমর এই ঘরে একা থাকে, তার কেউ নেই, আগে পিছিয়ে বাবা মা কেউই নেই, সেখানে একাই থাকে। টুকটাক কাজবাজ যা করে তা দিয়ে মোটামুটি তার সংসার টেনে টেনে চলে যায়। তবে আজকে তার কাছে কোনো টাকা পয়সা নেই, এজন্য খাবার জোটেনি। ওমর ছাদে উঠে আকাশ দেখছে। ওমর এদিকে ওদিকে তাকাতে লাগলো। বেশ খানিক্ষণ পর চিন্তা করলো, এবার একটু বাইরে যাওয়া যাক। ওমররা যেখানে থাকেন সেখান থেকে সামান্য একটু দূরে হেঁটে গেলেই একটি পাহাড়ি অঞ্চল পড়ে, প্রাকৃতিক পরিবেশ। ওমর চিন্তা করলো শহরের এই পাশে একটা হোটেল খোলা আছে, সেখানে গিয়ে কিছু বাকিতে খাবে, তারপর ঘুরে ফিরে বাসায় চলে আসবে। সে সেটাই চিন্তা করলো। ওমর ঘর থেকে বেরিয়ে ঘরে তালা দিয়ে অন্ধকার গলি দিয়ে হাঁটতে শুরু করলো।
তখন বেশ গভীর রাত। গলির শেষ মাথার একটি হোটেল তখনও খোলা আছে, ওমরের পরিচিত দোকান। সে দোকানে গিয়ে বলল, আলামিন ভাই, খাবার আছে নাকি? টাকা কিন্তু আজকে দিতে পারবো না, কালকে নিও। আলামিন ভাই তখন বলল যে, তোকে তো এর আগেও কতবার বাকি দিয়েছি, টাকা পরে এসে দিস, এটা বলে আর টাকাই দিস না। অবশ্য পরে দিয়ে যাস, তবে আর কি করবো, খা, খিদে লেগেছে দেখে বসে যাচ্ছে। তারপর ওমর খাবার খেতে শুরু করলো। সে সাধারণত বাকি খেতে পছন্দ করে না, তবে তার যে পরিবেশ পরিস্থিতি, তাতে করে তার এরকম ভাবেই চলাফেরা করতে হয়। ওমর বেশ দরিদ্র, একটা চাকরি করে, কিন্তু গত মাসেই সে চাকরি থেকে বের করে দিয়েছে। এখন ওই সেভিংস টুকটাক যা দিয়ে চলে তা দিয়েই চলাচল সংসার আর কি। আর একটা চাকরির সন্ধানে আছে, যে কোনো মুহূর্তে চাকরি হয়ে যাবে। তবে তার এইসব জিনিস কেন যেন আর ভালো লাগে না। পৃথিবীর মায়া আর তার নেই। সে চলে যেতে চায় পৃথিবী ছেড়ে অন্য কোথাও। খাওয়া দাওয়া শেষ করে সে হোটেলের সামনে চুপচাপ বসে আছে। রাস্তা দিয়ে তারপর হেঁটে আসছে, কারণ ওই দূরের চকচকে তারাটা তখন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আচমকা সে খেয়াল করলো তারাটা হঠাৎ করে খুব কাছাকাছি চলে এসেছে, কিন্তু এত কাছাকাছি তো আসার কথা না। ওমর তারাটার দিকে সেই গলি থেকেই তাকিয়ে রইল। চাঁদের পাহাড়ের আশেপাশে তখন অন্যরকম একটা পোর্টাল খোলা শুরু হয়েছে। চারিদিকে যেন খুব দ্রুত গতিতে উল্কাপিণ্ড যেতে শুরু করেছে। চাঁদের পাহাড়ের চারিপাশে উল্কাপিণ্ডগুলো খুব দ্রুত গতিতে যেতে শুরু করেছে। এমত অবস্থায় চারিপাশে সৌরজগৎ শুরু হওয়ার মুহূর্ত চলে এসেছে। উদ্যানের ওইখানে তখন লিলি এবং তার বান্ধবী অলকা এবং আরো অনেকে সকলে বসেছিল। তখন সেনারা এসে বলল কি যে, রাজকুমারী, চলুন আমাদের প্রাসাদে ফিরে যেতে হবে। অনেকক্ষণ তো এখানে ছিলেন, তবে প্রাসাদে দ্রুত ফিরে না গেলে আমরা বিপদে পড়ব। বাইরে সৌরঝড় শুরু হয়ে গিয়েছে, সেরকম একটি সিগন্যাল আমরা পেয়েছি, সেটা তাড়াতাড়ি চলুন। লিলি তখন বলল, না না, আমি একটু ভেতর থেকে ঘুরে আসি, বেশি সময় লাগবে না। তাই বলে সে তখন তার বাহনটা নিল। বাহনটা নিয়ে বাহনের ভিতর চড়ে তার বান্ধবী অলকা এবং আরেকজনকে রেখে সে একাই সে বাহন ভেদ করে তারপর সেই বড় উদ্যানের ভিতরে প্রবেশ করলো। অন্যান্য সকল সেনারা তার পেছন পেছন যাচ্ছে। লিলি তখন বলছে, আমাকে চিজ করে লাভ নেই, আমি বললাম না যে আমি তোমাদের কোনো কথা শুনবো না। আর সৌরঝড় তো অন্যান্য সকল বছরই হয়, আর আমাদের এই গ্রহের থেকে আমরা হারিয়ে যাব নাকি? গ্রহের বাইরে হচ্ছে, গ্রহের ভেতরে তো কোনো কিছু হচ্ছে না। সেহেতু এই চাঁদের বাহিরে আমি যাচ্ছি না, তবে আমাকে তাড়া করে লাভ নেই। লিলি তখন সেই বাহন নিয়ে দ্রুত গতিতে তার সেই জঙ্গলের ভিতর দিয়ে চলাচল করতে শুরু করলো। সেই জঙ্গলের ভিতর দিয়ে অনেকটা পাহাড় পর্বত পেরিয়ে একটা জঙ্গলের ভিতরে এসে লুকালো। ততক্ষণে তার পেছনে থাকা সকল সৈন্যরা তাকে হারিয়ে ফেলেছে। সৈন্যরা যে বাহন নিয়ে এসেছে সেটা অনেকটা দেখতে ত্রিকোণ আকৃতির, অনেকটা জেলিফিশের মতো, এবং তার একটা লেজও রয়েছে। এরকম একটা বাহনে তারা চলাচল করে। তারা এসে সিগন্যাল দিতে লাগলো ওই বাহনটাকে খোঁজার জন্য। তবে ওই বাহনটার সিগন্যাল বন্ধ করে দেওয়া হয়েছে, না হলে এটার সিগন্যাল পাওয়া যাচ্ছে না। এরা তো পড়েছে ভীষণ বিপদে। যদি প্রাসাদে গিয়ে খালি হাতে যায় তাহলে তো এদেরকে ধরবে খুব ভালো হবে। তখন চিন্তা করলো কি যে যেভাবে হোক খুঁজে যাবে। তখন তারা জঙ্গলের আশপাশে সমস্ত জায়গায় খুঁজতে শুরু করলো। তারা দূরে খেয়াল করলো যে আসলে উল্কাপিণ্ডগুলো খুব দ্রুত গতিতে তাদের গ্রহের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে এখন এমন পরিস্থিতি হবে যে সৌরঝড় পুরোপুরিভাবে শুরু হয়ে গিয়েছে, এবং এটা অর্ধ দিন পর্যন্ত বিস্তার লাভ করে। যেভাবেই হোক রাজকুমারীকে খুঁজতেই হবে, খুঁজে এখান থেকে নিয়ে যেতে হবে। যেমন কথা তেমন কাজ, সকল সেনারা আশেপাশে খুঁজতে লাগলো রাজকুমারীকে। রাজকুমারী তখন একটি জঙ্গলের ভিতরে গাড়ির ভিতর ঘাপটি মেরে বসে আছে। মূলত রাজকুমারী বিগত 6 মাস হয়েছে বাসা থেকে বের হয় না। তার বাবাজান তাকে বাসা থেকে বের হতে দেন না। এটার কারণ আগামী কয়েকদিনের ভিতরে তার বিয়ে ঠিক করা হয়েছে, এবং এই কারণে তাকে বাসা থেকে উদ্যানে আসতে দেন না, কোথাও যেতে দেন না। সে চিন্তা করেছে যে সে বাহন নিয়ে সে একা একা ঘুরবে। সে চাইলে এই উদ্যানের ভিতরে থেকে যাবে, তবে তার বান্ধবীগুলোকে নিয়ে আসলে ভালো হতো। তাড়াহুড়া করে ওরা গাড়িতে উঠতেও পারেনি আর নিয়ে আসতেও পারেনি। একা একা থেকে কি করবে সেটা চিন্তা করতে লাগলো। তারপর ভাবলো যে না, এখন এখান থেকে চলে যাওয়া দরকার। রাজকুমারী যখন পাহাড় থেকে উপরে উঠলো তখন সঙ্গে সঙ্গে সেসব সেনারা তার সিগন্যাল পেয়ে গেল। রাজকুমারী খেয়াল করলো যে তার বান্ধবীদেরকে আনার জন্য উত্তরের দিকে যেতে হবে, আর ওইদিকে হচ্ছে বর্ডার পার হয়ে মানে পাশ দিয়ে যেতে হবে। রাজকুমারী তখন ওই দিক দিয়ে যেতে শুরু করলো, কারণ হচ্ছে কোনোভাবে সেনাদের হাতে ধরা পড়া যাবে না। সে বর্ডার পার হতে গিয়ে এমন সাইডে চলে গেল যে বর্ডারের একদম কিনারায় চলে আসলো। ঠিক সেই মুহূর্তে একটা
পোর্টাল তার সামনে খুলে গেল। একটা অদৃশ্য জগতের মতো খুব সুন্দর গোল একটা পোর্টাল। সে কোনোভাবে নিয়ন্ত্রণ না করতে পেরে আচমকা তার ভিতর দিয়ে ঢুকে গেল। আসলে সৌরঝড় শুরু হলে তখন মহাবিশ্বে এরকম ছোট ছোট গোল গোল ব্ল্যাক হোল এবং পোর্টাল তৈরি হতে থাকে, যে পোর্টালগুলো দিয়ে মানুষ বা উল্কাপিণ্ডগুলো এক অঞ্চল থেকে এক অন্য অঞ্চলে চলে যায়, এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে যায়। ঠিক সেরকম ভাবেই তার সামনে যখনই সে বর্ডার পার হয়ে ওই পাশে গেল, সঙ্গে সঙ্গে একটা পোর্টাল খুলে গেল। এবং এরকম অসংখ্য পোর্টাল আছে যে পোর্টালগুলো এক একজনকে এক এক দিকে নিয়ে যায়। রাজকুমারী কোনো কিছু বুঝে ওঠার আগেই সে নিয়ন্ত্রণ হারিয়ে সেই পোর্টালের ভিতরে ঢুকে গেল। সে দেখল সেটার ভিতরে গোল এবং আলোকিত কোনো জিনিস তাকে খুব দ্রুত গতিতে ভেতরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে সেনারা দেখল যে বিশাল আকৃতির এক পোর্টালের ভেতরে দিয়ে রাজকুমারী ঢুকে গিয়েছে। সে আশেপাশে তাকাতে শুরু করলো, কিন্তু ততক্ষণে তার বাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে তার ভিতরে ঢুকে গিয়েছে। তারপর সেনারা এসে তাকে থামাতে আগেই সেই জিনিসটা সেই পোর্টালের ভিতরে ঢুকে গিয়েছে। সেনারা তো ভয়ঙ্কর অবস্থায় পড়েছে, কারণ রাজকুমারী যে পোর্টালের ভিতর দিয়ে গিয়েছে, এটার ভিতরে দিয়ে গেলে কোনোভাবে ফেরত আসা সম্ভব নয়। আর এটা কোন গ্যালাক্সিতে, কোন ইউনিভার্সে তাকে নিয়ে গিয়েছে সেটা তো কোনোভাবেই আবিষ্কার করা সম্ভব হবেও না। এদের মধ্যে থেকে দুজন সেনা বলল, আমাদের তাদের পেছনে যেতেই হবে। যদি কোনোভাবে এই পোর্টালের মুখ বন্ধ হয়ে যায় এবং তাকে না আনতে পারি আমরা ফেরত, তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদেরকে একে খুব দ্রুত ফেরত নিয়ে আসতে হবে। সেটা বলেই দুজন সেনা সেটার ভিতরে ঢুকে গেল, কিন্তু আর বাকিগুলো পারল না ঢুকতে, কারণ তারা ঢোকার আগেই সেই পোর্টাল গেল বন্ধ হয়ে। এবং বন্ধ হওয়ার পরে তারা আর ঢুকতে পারল না। রাজকুমারী তার বাহন নিয়ে খুব দ্রুত গতিতে নিচের দিকে নামছে। সে নিজেও তার বাহনের নিয়ন্ত্রণ হাতে রাখতে পারছে না। গোল একটা পোর্টাল, মানে গোল একটা সরু পাইপের মতো জায়গা, তার ভিতরে আলো জ্বলছে, এক ধরনের বুলবুলের মতো ধাঁধার মতো তার চোখে পড়ছে। কিন্তু ততক্ষণে রাজকুমারী তার জ্ঞান হারিয়ে ফেলেছে, কারণ জিনিসটা কোথায় যাচ্ছে এবং এত পরিমাণ ঘুরেছে যে তার মাথায় বেশ খানিকটা আঘাত লেগেছে। তারপর আচমকা সামনে একটা ফ্ল্যাশ লাইটের মতো কিছু একটা জ্বলে উঠল। তারপর আর তার হুঁশ রইল না। সে কোথায় গিয়েছে, কিভাবে কোথায় পড়েছে তাও সে জানে না। ওদিকে উদ্যানের চারিদিকে সেনারা সেই পোর্টালের খোঁজ করতে লাগলো, তবে সেখানে আরো অসংখ্য নতুন নতুন পোর্টাল জন্ম নিচ্ছে, আবার ফেরত চলে যাচ্ছে। এই মুহূর্তে এখানে থাকা বিপজ্জনক। উদ্যানের এই জায়গাটা আসলে খুবই বিপজ্জনক। তাদেরকে এখনই এখান থেকে বের হয়ে যেতে হবে। বাকি যে দুজন আছে তাদেরকে নিরাপদে আশ্রয় নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে সেখান থেকে 4 জন সেনা এবং ওইখানে যে 2 জন সেনা ছিল সেই সেনা সহকারে অলকা এবং লারাকে নিয়ে ওইখান থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে খুব দ্রুত গতিতে গেট বন্ধ করে দিল, কারণ গেট বন্ধ না করলে বিপদ আছে। এই মুহূর্তে তারা কিভাবে প্রাসাদে ফিরে যাবে সেটাই বুঝতে পারছে না। চাঁদের মহারাজ আবেদিনকে কিভাবে জিনিসটা জানাবে সেটা তাদের মাথায় কিছু ঢুকছে না। তারা খুব আস্তে আস্তে আসতে শুরু করলো প্রাসাদের দিকে। কিভাবে জানাবে সেটা, বিশেষ করে মহারানীকে। মহারানী তো তাদেরকে আদেশ দিয়েছিল, আর তাদের মেয়ে যে কথা শুনেনি সেই কথা তো তাদেরকে বিশ্বাস করানো যাবে না। তবে একটা বিষয় হচ্ছে গিয়ে অলকা এবং লারা তাদের সঙ্গে আছে, এই জন্য হয়তো তারা অনেকটা সিম্পেথি পাবে। তবে আবেদিন যদি কোনোভাবে শোনেন তাহলে তাদের অবস্থা খারাপ আছে। তারা খুব আস্তে আস্তে রাজপ্রাসাদের কাছে চলে আসলো। এসে মহারানী কক্ষে গিয়ে মাথা নিচু করলো। মহারানী বলল, কি ব্যাপার, কোথায় লিলি, কোথায়? তখন সেসব সেনারা মাথা নিচু করে দাঁড়ালো। অলকা এবং লারা সামনে এসে রাজকুমারী মানে মহারানীকে বলল কি যে, মহারানী, লিলি তার নিজের ভুলের কারণে পোর্টাল দিয়ে বেরিয়ে গিয়েছে, এদের কোনো দোষ নেই। আমরা ওকে অনেক নিষেধ করেছি, কিন্তু ও আমাদেরকে ফাঁকি দিয়ে, বিশেষ করে আমাদের দুজনকে ফাঁকি দিয়ে ও ওই বাহনটা নিয়ে দক্ষিণের বর্ডারের দিকে গিয়েছিল এবং সেখান দিয়ে হয়তো পালাতে চাচ্ছিল। এই কারণে তাকে আমরা খুঁজে পাইনি। এবং তখন আচমকা সৌরঝড় শুরু হয়। বাইরে তখন সৌরঝড় চলছে, অনেক বড় বড় উল্কাপিণ্ড উপর দিয়ে উড়ে যাচ্ছে, আর অনেক দূরে ছোট ছোট পোর্টাল খুলতে দেখা যাচ্ছে। এই পোর্টালগুলো অন্যান্য সকল জিনদেরকে বিভিন্ন ইউনিভার্সে নিয়ে যায়, যেখানে কোনো প্রাণীর অস্তিত্ব নেই। আর একবার এটার ভিতর দিয়ে ঢুকলে আসার চান্স 0%, কেউ কোনোদিন আসতে পারবে না। সে তো ওইখানেই মারা যাবে, বা যে গ্রহে প্রবেশ করবে সেই গ্রহে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের অভাবে তারা সেখানে মারা যাবে। সেহেতু তারা সেইখানে যদি কোনোভাবে পৌঁছে যায় তাহলে তো অবস্থা খারাপ। তখন 2 জন সেনা বলল কি যে, আমাদের 2 জন সেনা রাজকুমারীর পিছনে পিছনে গিয়েছে। তারা অনেকভাবে তাকে আটকানোর চেষ্টা করেছে। আমরা অনেকক্ষণ উদ্যানে তাকে চেস করেছি, কিন্তু কোনোভাবে তাকে না সেখানে খুঁজে পাইনি। কি করব কিছু বুঝতে পারছি না। মহারানী, আমাদের কোনো দোষ নেই। আবেদিন মহারাজ যদি আমাদেরকে কোনো কিছু বলেন
তিনি তো নির্ঘাত আমাদেরকে মৃত্যুদণ্ড দিবেন। মহারানী তখন রেগে গিয়ে বললেন কি যে, তোমাদেরকে পাঠিয়েছিলাম কিসের জন্য? সামান্য একটা মেয়েকে তোমরা কোনোভাবে সামনে রাখতে পারলে না? কি অবস্থা তোমাদের! তোমরা তো একদম আমাকে একদম মাঠে মারলে। আমার একমাত্র মেয়েটা, তাকে এরকমভাবে হারাতে হবে আমরা কোনোদিন ভাবতে পারিনি। বেশ খানিক্ষণ পর আবেদিন সেখানে এসে উপস্থিত হলো, চাঁদের রাজা। তখন তিনি এসে বললেন যে, কি হয়েছে, এখানে এরকম শোরগোল হট্টগোল কিসের? তখন একজন সেনা বললেন, মহারাজ, আপনার রাজকুমারী, আপনার মেয়ে পোর্টালের ভিতর হারিয়ে গিয়েছে। এই কথা শুনতেই সে প্রচন্ড পরিমাণ রেগে গেল। বলল, পোর্টালের ভিতর হারিয়ে গিয়েছে মানে? ওকে না আমি আমাদের এই চাঁদের পাহাড়ের বাইরে যেতে বলেছি, বাইরে না যেতে নিষেধ করেছি, তাহলে চাঁদের পাহাড়ের বাইরে গেল কিসের জন্য? আর কখন গেল? আর এখন সরু ঝড় চলছে, এখন তো আরও আগে যাবে না। মহারানী তখন বললেন, আমি যেতে অনুমতি দিয়েছিলাম, তবে ও নাকি কারোর কথা শোনেনি। ও নিজের মতো করে ঘুরছিল, ঠিক তখনই বর্ডারের সাইডের একটি পোর্টাল তাকে তার দিকে আকর্ষণ করে নেয় এবং তারপর সেই পোর্টালটা গায়েব হয়ে গিয়েছে। তার সঙ্গে দুজন সেনাও সেই পোর্টালের ভিতরে গায়েব হয়ে গিয়েছে। আবেদিন শোনার সঙ্গে সঙ্গেই সে রেগে গিয়ে বলল কি যে, রক্ষীরা এই 6 জন সেনাকে এখনই শুলে চড়াও, এরা যেন কোনোভাবে বেঁচে না ফিরতে পারে। আমার বাচ্চাকে তোমরা এরকমভাবে ফেলে এসেছো এখানে, আবার এখানে এসে। তখন অলকা এবং লারা বলল কি যে, ওদের কোনো দোষ নেই। আসলে লিলি নিজেই এত উতলা হয়ে গিয়েছিল যে আমাদেরকে পর্যন্ত ফেলে সেখান থেকে চলে গিয়েছে। আপনি ওদেরকে ক্ষমা প্রদর্শন করুন। আবেদিন তখন বলল, ক্ষমা? কিসের ক্ষমা? আমার মেয়েকে চিরদিনের জন্য হারিয়েছি। সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং বসে কান্না শুরু করলো। তারপর আবেদিনের স্ত্রী যে আছেন তিনি তাকে ধরে বললেন কি যে, আপনি উঠুন, স্বাভাবিক হন। তখন সেখানে রক্ষীরা এসে উপস্থিত হলো। বলল কি যে, এই 6 জন সেনাকে এখনই কারাগারে বন্দী করো, ওদের বিচার পরে হবে। আপাতত আমি শুলে চড়াচ্ছি না, শুধুমাত্র লারা এবং অলকার কথা শুনে। আর তোমরাও কেমন বান্ধবী, তোমার বান্ধবীকে একা ছেড়ে দিলে? অলকা তখন বলল, আমরা সত্যি আঙ্কেল একা ছাড়িনি। ও হুট করে লাফ দিয়ে বাহন নিয়ে তখন চলে গেল, এমনভাবে গেল আসলে আমাদের কোনো দোষ নেই এখানে। তখন তিনি চিৎকার চেঁচামেচি করে সমস্ত সেনাদেরকে ডাকলেন, বললেন কি যে, দ্রুত তোমরা উদ্যানে যাও এবং উদ্যানে গিয়ে কোন পোর্টালের ভিতর দিয়ে কোন দিকে গিয়েছে সেটার খোঁজ করো। সঙ্গে সঙ্গে সেখানে মহামন্ত্রী এসে উপস্থিত হলেন। মহামন্ত্রী এসে বললেন কি যে, কি ব্যাপার মহারাজ, কি হয়েছে? কিছু তো বুঝতে পারছি না, চিৎকার চেঁচামেচি কিসের এরকম? মূল প্রাসাদে এরকম চিৎকার চেঁচামেচি, আবার ঢেরা পেটানো হয়েছে, সমস্ত সেনারা এখানে আসছে, সেনাপতি শুদ্ধ এখানে আসছে, কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। মহামন্ত্রী তখন জানতে পারলেন যে লিলি কোনো একটা পোর্টালের ভেতর দিয়ে হারিয়ে গিয়েছে এবং সরু ঝড় তাকে গিলে খেয়েছে। এই কথা শোনার পর মহামন্ত্রী তখন বললেন, হায় আল্লাহ, এটা কি হয়েছে? লারা আবার মহামন্ত্রীর মেয়ে। তখন তার বাবাকে সে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি নিষেধ করেছিলাম তাকে, কিন্তু ও কোনোভাবেই কোনো কথা শোনেননি। ও একটা বাহন নিয়ে খুব দ্রুত গতিতে দক্ষিণের দিকে যেতে শুরু করলো। বর্ডারের কাছে যেতেই তখন সৌরঝড় এত প্রকাণ্ড আকার ধারণ করেছে যে একটা পোর্টাল তাকে কোথায় নিয়ে গিয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। এই কথা শুনতেই লারার বাবা তখন বললেন যে, তোরা কেন সেখানে গিয়েছিলিস? তাই বলে তাকে মারতে শুরু করলো। আবেদিন তখন বলল, আহা মহামন্ত্রী, এখন এগুলোর সময় না। ওই মুহূর্তে সেনাপতি এসে উপস্থিত হলেন। সেই সেনাপতিকে বললেন যে, দ্রুত গতিতে পুরো রাজ্যের সমস্ত জায়গায় দেখো কোন জায়গায় কোন পোর্টাল খোলা আছে এবং আমার মেয়েকে কোন পোর্টালে নিয়ে গেল। এই কথা শোনার পর সেনাপতি জিন বললেন যে, মহারাজ, আপনি জানেন যে কোনোভাবেই এখন বাইরে যাওয়া নিরাপদ নয়। আমাদের অসংখ্য সৈন্য এখান থেকে গায়েব হয়ে যাবে, আর একবার যে পোর্টাল বন্ধ হয়ে যায় সেটা আর কোনোদিন খোলে না, সেটা আপনি খুব ভালোভাবে জানেন। আর ও কি কোনোভাবে কোনো বাহন নিয়ে গিয়েছে? তখন লারা বলল, হ্যাঁ, ও একটা বাহন নিয়ে গিয়েছে। আমাদের এখানে অ্যাডভান্স টেকনোলজির যে লেটেস্ট বাহনটা এসেছিল ওইটা নিয়ে আজকে আমরা গিয়েছিলাম এবং ও ওইটা নিয়ে গিয়েছে। তখন সেনাপতি বললেন, মহারাজ, সম্ভবত ওকে ফিরিয়ে আনার কোনো চান্সেস আছে যদি ওই পাশ থেকে কোনো সিগন্যাল পাওয়া যায়, আর না হলে কোনোভাবে সম্ভব না। আর ও ওই বাহনে করে আবার পুনরায় ফিরে আসতে ওর সময় লাগবে। ও যদি কাছে কিনারে কোনো গ্রহতে গিয়ে পৌঁছায় তাহলে ও একাই ফিরে আসতে পারবে, কিন্তু ওর শরীরে যতক্ষণ না আলো পড়বে ও তো বাঁচতে পারবে না। ও যেখানেই যাক, যদি কোনো তারার বুকে গিয়ে পৌঁছায় অথবা কোনো চাঁদের বুকে গিয়ে পৌঁছায় তাহলে হয়তো সেখানে সার্ভাইভ করতে পারবে, কিন্তু অন্য কোনো গ্রহে যেখানে কোনো অক্সিজেন নেই, যেখানে কোনো আলো নেই, সেখানে তো ও বাঁচতে পারবে না। এমন যদি হয়, আসলে এই মুহূর্তে আমাদের কোনো কিছু করার নেই, ওর নিজের আসার অপেক্ষা আমাদের থাকতে হবে। তাছাড়া আমরা সত্যি কিছু করতে পারবো না, কারণ কোটি কোটি পোর্টাল আছে। কোন পোর্টাল কোন গ্রহে কোন ইউনিভার্সে গিয়েছে তার ভিতর দিয়ে আমরা কীভাবে প্রবেশ করব? আর সৌর ঝড় না শেষ হওয়া পর্যন্ত আমরা বাহিরেও বের হতে পারছি না। বাইরে যে খোঁজ করব সেটাও সম্ভব না।
পুরো রাজ্যে একটা শোকের মাতম ছেয়ে গেল, কারণ মহারানী তখন হারিয়ে ফেলেছে তার মেয়েকে। সকল রাজ্যবাসী তখন জেনে গেল যে রাজকুমারী লিলি কোন একটা পোর্টালে হারিয়ে গিয়েছে। পুরো রাজ্যে তখন শোকের মাতম। ওমর তখন জঙ্গলের পাশের একটি রাস্তা ধরে হেঁটে আসছিল। পাশেই বিরাট জঙ্গল। আচমকা ওমর খেয়াল করলো সেই চাঁদ যে তারাটি আছে, সেই তারাটির ওইখান থেকে বিরাট আকৃতির একটা আলো এদিকে ছুটে আসছে। আচমকা আকাশের মাধ্যমে একটা গর্ত সৃষ্টি হয়ে গেল। আকাশের মধ্যে এরকম গর্ত ওমর জীবনে কোনোদিন দেখেনি, এবং সেই গর্ত এত আলোকিত, গর্তের ভেতরে নানান ধরনের আলো জ্বলছে এবং রঙিন আলো। আচমকা তার ভেতর থেকে একটা বিরাট আকৃতির বাহন জাতীয় কিছু একটা পৃথিবীর বুকে খুব দ্রুতগতিতে আসতে শুরু করলো। জিনিসটা যখনই এখানে বের হলো, ঠিক তখনই সেখানের সেই বড় হোলটা, যে ফুটোটা ছিল, সেটা বন্ধ হয়ে গেল, এবং সেই জিনিসটা খুব দ্রুত গতিতে পাশের জঙ্গলে এসে আছড়ে পড়ল। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিরাট আকৃতির একটা শব্দ হলো। এত পরিমাণ শব্দ হলো যে ওমর তখন চুপচাপ সেখানে মাথার উপর হাত দিয়ে বসে পড়ল। ওমরের মাথায় কিছু ঢুকছে না। পুরো বিশ্ব তখন ঘুমাচ্ছে, পুরো অন্ধকার চারিদিকে। এই শহর থেকে খুব দূরের একটা জায়গা এটা, এবং খুব ঘন জঙ্গলযুক্ত একটা জায়গা। এত ঘন জঙ্গল যে এখানে হয়তো মানুষ রাত্রেবেলা আসেন না। দিনের বেলা টুকটাক দু একটা গাড়ি চলে, যদিও হাইওয়ে রাস্তা, তবে এই পাহাড়ি জঙ্গল এলাকায় তেমন কেউ আসেন না। খুবই ঘন এবং বিরান জায়গা। ওমর তখন কি করবে কিছু ভেবে উঠতে না পেরে খুব দ্রুত গতিতে সেই দিকে যেতে শুরু করলো, যেদিকে ওই জিনিসটা আকাশ থেকে পড়েছে। কারণ ওমর জিনিসটাকে স্পষ্ট দেখেছে, এবং স্পষ্ট না দেখতে পারলে সে হয়তো এখানে যেত না। সে খেয়াল করলো অনেকটা দূর থেকে খুব তেজি আলো তার চোখে আসছে, এবং আলোটা ছিল সবুজ, নীল, লাল এবং নানান প্রকৃতির। তবে সেই আলোটা স্বাভাবিক এই দেশের কোনো আলোর মতো না, বা পৃথিবীর যেসব আলো থাকে সেরকম আলোর মতো না। খুব সাদা এবং চকচকে। তার দিকে তাকানোই যেন দুষ্কর। ওমর খুব দ্রুত গতিতে সেদিকে যেতে শুরু করলো। অনেক দ্রুত গতিতে দৌড়াচ্ছে। আচমকা গাছের কাছাকাছি পৌঁছে দেখল কি যে বিরাট আকৃতির একটা বাহন। সেই বাহনটি উল্টে পড়ে আছে। বাহনের এক পাশ ভেঙে ফেটে গিয়েছে। এত বড় যে তার থেকে প্রায় 10 গুণ বড় হবে গাড়িটা কাঁচ দিয়ে আটকানো। তার ভেতর থেকে এমন আলো জ্বলছে, এবং সাইডের অন্যান্য জায়গা থেকে বিভিন্ন সাইরেনের আলো জ্বলছে। ওই মুহূর্তে ওমর কি করবে কিছু ভেবে উঠতে না পেরে সেখানে দাঁড়িয়ে থাকলো। বেশ খানিক্ষণ পর আলোর তীব্রতা বেশ খানিকটা কমলো। ওমর খেয়াল করলো গাড়িটা যেখানে পড়েছে সেখানের মাটিটা চারিদিকে গোল হয়ে একদম আগুনের মতো হয়ে গিয়েছে, কারণ জিনিসটা উল্কাপিণ্ডের মতো আকাশের উপর থেকে নিচে আছড়ে পড়েছে। জিনিসটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার কথা। কিন্তু আস্তে আস্তে আলো যখন নিভতে শুরু করলো, ওমর সেখানে 10-15 মিনিট দাঁড়িয়ে রইল। আলো একটু একটু করে নিভে যাচ্ছে। ওমর খেয়াল করলো তখনও নিচে লাফার মতো আগুন জ্বলছে, এবং গাড়িটার ভেতর থেকে তখন আলো আস্তে আস্তে নিভে যাচ্ছে। অদ্ভুত জাতীয় একটা বাহন। গাড়িটা দেখতে আর একটা জেলিফিশের মতো, 3 কোণা এবং বিরাট বড় লেজ আছে গাড়িটার। উপরে কাঁচ দিয়ে বেষ্টনী দেওয়া। সে যখন একটু একটু করে কাছে গেল, কাছে যেতেই খেয়াল করলো গাড়িটার ভেতরে, কাঁচের ভেতরে কিছু একটা দেখা যাচ্ছে। এবং ওমর সেই কাঁচটা হালকা পরিষ্কার করতেই খেয়াল করলো গাড়ির ভেতরে একটা সিটের উপর অসম্ভব সুন্দরী দেখতে একটা মেয়ে শুয়ে আছে। মেয়েটার চোখ বন্ধ, এবং সম্ভবত সে অজ্ঞান হয়ে আছে। ওমর তখন চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে থাকতে লাগলো। এই জিনিসটা কে, কোত্থেকে আসলো, আর এরকম অদ্ভুত বাহন সে পৃথিবীতে কখনো দেখেনি। এই জিনিসটা কোথা থেকে আবিষ্কার হলো? ওমর বড় বড় চোখ করে সেদিকে তাকিয়ে আছে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই গল্পের প্রথম এপিসোড এখানে শেষ। দ্বিতীয় এপিসোডে কি হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এতক্ষণ কণ্ঠে আমি আরজি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। মেগা বক্সের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।